আমি জানি ইসলামী আন্দোলনের বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আবারও তৈরি হচ্ছে এক নতুন উত্তেজনাপূর্ণ সমীকরণ। সাম্প্রতিক ঘটনার প্রবাহ ইঙ্গিত দিচ্ছে ক্ষমতার পট পরিবর্তনের ভেতরে লুকিয়ে আছে আরো বড় কৌশল, যেখানে এক সময়ের অবহেলিত ব্যক্তি এখন হয়ে উঠতে পারেন বড় রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু। সেই নামটি হলো তাজুল ইসলাম। এক সময় যাকে অপমানজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই তাজুল ইসলামকে এবার ঘিরে নতুন হিসাব করছেন ডক্টর শফিকুর রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল ব্যক্তিগত পুনর্বাসন নয়, এটি একটি বড় কৌশলগত চাল যা সরাসরি চাপে ফেলতে পারে তারেক রহমানকে। জানা যাচ্ছে জামায়াতের ভেতরে ইতোমধ্যেই একটি শক্তিশালী পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলটির ৬৮ জন সংসদ সদস্যকে নিয়ে একটি শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠনের চিন্তা করা হচ্ছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল সংসদে কার্যকর, সংগঠিত এবং আইনি দিক থেকে দক্ষ একটি বিরোধী কাঠামো তৈরি করা। আর এই পুরো প্রকল্পের নেতৃত্বে আনার কথা ভাবা হচ্ছে তাজুল ইসলামকে। তাজুল ইসলামের বিশেষত্ব তার আইনি দক্ষতা এবং কৌশলগত চিন্তা ভাবনা। তাকে দায়িত্ব দেওয়া হলে সংসদ সদস্যদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা যে কোনো পরিস্থিতিতে যুক্তি ও আইনের ভাষায় দৃঢ় অবস্থান নিতে পারেন। ফলে সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। প্রশ্ন উঠছে, কেন তাজুল ইসলামকে ঘিরে এত আলোচনা? এর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় সাম্প্রতিক অতীতে। এক সংকটময় সময়ে যখন বিচার ব্যবস্থা নিয়ে দেশ জুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন তিনি সামনে এসে একাধিক গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেন। অভিযোগ রয়েছে তিনি বহু গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রমাণ সংগ্রহ করে শক্তিশালী আইনি অবস্থান তৈরি করেছিলেন। এই প্রেক্ষাপটে হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন তৈরি করে। বিষয়টি আরো আলোচনায় আসে যখন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান একটি পোস্টের মাধ্যমে দাবি করেন তাজুল ইসলামকে ডেকে সরাসরি জানানো হয়েছিল যে তাকে আর দায়িত্বে রাখা হবে না। অনেকের মতে এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত রয়েছে। অভিযোগ উঠেছে ক্ষমতার সমীকরণে কিছু গোপন সমঝোতা কাজ করেছে, যেখানে শেখ হাসিনার রাজনৈতিক বলয়ের কিছু অংশকে রক্ষা করার পরিকল্পনা থাকতে পারে। যদি এসব দাবি এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবুও জনমনে সন্দেহ দানা বেঁধেছে। এদিকে জামায়াত কেবল রাজনৈতিক বা আইনি কৌশলে সীমাবদ্ধ থাকছে না। তারা বুঝতে পেরেছে আধুনিক রাজনীতিতে মিডিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাই দলটির মিডিয়া উইংয়ে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে তরুণ ও প্রযুক্তি নির্ভর একটি টিম গঠনের পরিকল্পনা চলছে। নতুন এই মিডিয়া কৌশলের আওতায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। পরিকল্পনা রয়েছে প্রতিটি সংসদ সদস্যের আলাদা ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করা, তাদের কার্যক্রম নিয়মিত প্রচার করা এবং জনসংযোগ বাড়ানো। এজন্য অভিজ্ঞ পেশাদারের নিয়োগের কথাও শোনা যাচ্ছে, যারা কন্টেন্ট, ভিডিও, গ্রাফিক্সের মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে পারবেন। বিশ্লেষকদের মতে এই কৌশল সফল হলে এটি বিরোধী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে, কারণ আধুনিক রাজনৈতিক লড়াই শুধু মাঠে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও সমানভাবে লড়া হয়। সব মিলিয়ে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতি একটি নতুন মোড়ে দাঁড়িয়ে। তাজুল ইসলাম যদি সত্যি নতুন ভূমিকায় সামনে আসেন, তাহলে তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং একটি বড় রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারেন। শেষ পর্যন্ত কে সফল হবে তা নির্ভর করছে সময়, কৌশল এবং জনসমর্থনের উপর। তবে একটি বিষয় পরিষ্কার, বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ এবং যে কোনো ভুল হিসাব পুরো সমীকরণ বদলে দিতে পারে। নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ। নেত্রকোনার কেন্দু উপজেলায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এসব তেল অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০,০০০ টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে কেন্দুয়া রামপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ বলেন, ওই ব্যবসায়ী হার্ডওয়্যার ব্যবসার পাশাপাশি লাইসেন্স ছাড়াই খুচরা পেট্রোল ও অকটেন বিক্রি করেন। জ্বালানি তেল সংকটের মধ্যে ব্যবসায়ী এনায়েতুর রহমান অবৈধভাবে তা মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করেছিলেন।
জব্দ করা পেট্রোল শনিবার রামপুর বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রির জন্য কেন্দুয়া থানার ওসিকে নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, কাউকে অবৈধভাবে তেল মজুদ কিংবা বাড়তি দামে বিক্রির সুযোগ দেওয়া হবে না। পুলিশের কাছ থেকে হাতকড়া সহ আসামি ছিনতাই করলেন বিএনপি নেতা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে উচ্ছৃঙ্খল জনতা মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়া সহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার 2.5 ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত 8টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমার বাজারে ঘটনা ঘটেছে। গ্রেফতার আলী হোসেন উপজেলার মেঘারগাঁও গ্রামের মৃত হাবিবুল্লাহ ছেলে। তিনি একটি মামলায় আদালতের রায়ে 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত 8টার দিকে সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনকে গ্রেপ্তারের জন্য কোম্পানীগঞ্জ থানার একটি দল অভিযান চালায়। অভিযানে তাকে আটক করে হাতকড়া পরিয়ে থানার দিকে রওনা দেয় পুলিশ। এ সময় পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য একই গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ তাদের বাধা দিলেও তারা তা উপেক্ষা করে হামলা চালায়। এই ঘটনায় পুলিশের উপপরিদর্শক সাগর সহ 3 কনস্টেবল আহত হন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত বিএনপি নেতা তাজুল ইসলামের মেয়ে খাদিজা ও সুমাইয়া, নতুন মেঘারগাঁও গ্রামের হাবিবুল্লাহর মেয়ে হাজরা এবং আমির মিয়ার ছেলে মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এমত অবস্থায় এলাকাবাসীর চাপের মুখে 2.5 ঘন্টা পর একই এলাকা থেকে হাতকড়া সহ আলী হোসেন পুনরায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করার পর ফেরার পথে উচ্ছৃঙ্খল জনতা পথরোধ করে তাকে ছিনিয়ে নেয়। তবে দ্রুত অভিযান চালিয়ে 2.5 ঘন্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের 19 মার্চ শাহ আরফিন টিলা এলাকায় অভিযানের সময় হাতকড়া সহ পালিয়ে যায় জালিয়ার পার পাথর খেকো কালামিয়া। তাকে না পেয়ে তার বৃদ্ধা মা রূপজান বিবিকে থানায় ধরে নিয়ে আসে পুলিশ। সে সময় হাতকড়া ফেরত দেওয়ার বিনিময়েও ছাড়া পাননি বৃদ্ধ রূপজান। তবে কালামিয়াকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 3 কারণে পেট্রোল অকটেন সংকট। ঈদের ছুটির পরও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় বাড়ছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও আবার তেল নেই সাইনবোর্ড। এই বাস্তবতায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মোটরসাইকেল চালক থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির মালিক, সবার প্রশ্ন একটাই, দেশে উৎপাদন থাকলে পেট্রোল অকটেনের এমন সংকট কেন? খাত সংশ্লিষ্টদের মতে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, সম্ভাব্য বাজার কারসাজি এবং আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা, এগুলোর সমন্বয়ে পেট্রোল ও অকটেনের বর্তমান সংকট তৈরি হয়েছে। তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে শুধু উৎপাদন বাড়ালে হবে না, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, কঠোর নজরদারি এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা, এই 3টি দিকেই সমান গুরুত্ব দিতে হবে। জ্বালানি খাতের তথ্য বলছে, দেশের পেট্রোলের পুরো চাহিদায় দেশীয়ভাবে উৎপাদিত হয়। 2024 থেকে 2025 অর্থবছরে পেট্রোলের মোট চাহিদা ছিল 4,62,475 টন, যা শতভাগই দেশে উৎপাদন হয়েছে। অপরিশোধিত তেল থেকে 16% উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, বাকি 84% বেসরকারি রিফাইনারি থেকে উৎপাদিত হয়। অকটেনের ক্ষেত্রেও বড় অংশ দেশে উৎপাদিত হয়। মূলত কনডেনসেট থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় পাওয়া এই উপজাত তরল পদার্থ পরিশোধন করে অকটেন তৈরি করা হয়। গত অর্থ বছরে প্রায় 5,97,000 টন কনডেনসেট সংগ্রহ ও পরিশোধন করা হয়েছে। তবে অকটেনের চাহিদা পূরণে ঘাটতি রয়েছে। 2024 থেকে 2025 অর্থ বছরে 4,15,000 টন চাহিদার বিপরীতে 2,34,083 টন এমন অকটেন আমদানি করে বিপিসি। গত 5 বছরে পেট্রোল ও অকটেনের ব্যবহার ধারাবাহিকভাবে বেড়েছে। 2020-21 অর্থ বছরে যেখানে পেট্রোল বিক্রি হয়েছিল 3,78,000 টন, সেখানে 2024-25 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 4,62,000 টন। একই সময়ে অকটেনের ব্যবহার 3 লাখ টন থেকে বেড়ে 3 লাখ টন থেকে বেড়ে 4,15,000 টনে পৌঁছেছে। পাম্প মালিকদের অভিযোগ, সমস্যার বড় অংশই সরবরাহ চেনে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম সমকালকে বলেন, ডিপো থেকে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। পেট্রোল অকটেন দেশে উৎপাদিত, তাই এমন